জি জি। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না আপনার। সাউন্ডটা এখনো ক্লিয়ার হচ্ছে না নজরুল ভাই। বাংলাদেশ বারবার গণতন্ত্রে 90-এ, তারপরে আপনার শেখ হাসিনা 16 বছর, তা বাংলাদেশ সেই অগণতান্ত্রিক পথে হাঁটুক, আমরা এটা চাই না। আপনি কি একজন গণতন্ত্র মানা? আমি আমি অ্যাডভোকেট একজন বদ্র স্যারকে পেয়েছি। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, স্যার আপনার ভিডিওটা ক্লিয়ার করে নিন স্যার, অডিও ভিডিওটা। হ্যাঁ, স্যার শুনতে আপনি আমাকে, পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, আমাদের জনাব। অভিজ্ঞতা 71-এর পরে 90 সালে এরশাদ সাহেব 9 বছর দুঃশাসন চালালেন, শেখ হাসিনা 16 বছর, তো এখানে 25 বছর চলে গেল। তাহলে আমরা নেক্সটে সংবিধানে ভারসাম্য দেওয়ার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা পরিধি বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে এবং এই ক্ষেত্রে বাড়াতে চাই। সেক্ষেত্রে আগামী দিনে যিনি রাষ্ট্রপতি হবেন কিছু ক্ষমতা দিয়ে, ক্ষমতার ভারসাম্য জায়গা থেকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে তার কিছু রাখা উচিত হবে। এবং কেমন ধরনের রাষ্ট্রপতি আমরা চাই, অরাজনৈতিক না রাজনৈতিক? স্যার, কেমন ধরনের রাষ্ট্রপতি চাই? পাশাপাশি সার্জিও গোয়ে তিনি আমেরিকা থেকে এসেছেন, তিনি আমেরিকার স্বার্থ নিয়ে কথা বলবেন, পাশাপাশি ভারতের নিয়েও আসছেন। এই দুটো বিষয় নিয়ে আপনার বক্তব্য স্থান করুন। বাংলাদেশের রাষ্ট্রপতি অরাজনৈতিক ব্যক্তিত্ব হলো, রাষ্ট্রপতি হওয়ার পরে তো এটা একটা রাজনৈতিক দায়িত্ব। রাষ্ট্রের প্রধান, তাকে রাজনৈতিক দলগুলোকে নিয়েই কাজ করতে হয়। ফলে এটা যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, বাধার কিছু নাই। রাজনীতির বাইরে ইতিপূর্বে প্রেসিডেন্ট আমরা দেখেছি, ভালো মন্দ দুই ধরনের অভিজ্ঞতাই আমাদের আছে। তো বিএনপি একটা রাজনৈতিক দল, তার দীর্ঘদিনের পথ চলা, অনেক অভিজ্ঞ ফুল খাওয়া রাজনীতিবিদ আছেন, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আছেন। তাদের কাউকে যদি করে, আমি কোনো আপত্তির কিছু দেখি না। এটা ব্যক্তি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে ভারসাম্য, সেটা এই ধরনের ভারসাম্য না যে রাষ্ট্রপতি সরকারি দলের কার্যক্রমে বাধা সৃষ্টি করবে। রাষ্ট্রপতি ভারসাম্য রক্ষা করা মানে একটা সরকার ক্ষমতায় আসার পরে যেন সবকিছু সরকারের হাতে চলে না যায়। সেটা কিভাবে করা যায়? সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ, রাষ্ট্রপতির আওতাধীনে বিভিন্ন ধরনের সার্চ কমিটির মাধ্যমে আপনার যদি দেওয়া হয়, তাহলে পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, অডিটর, কন্ট্রোলার জেনারেল, এই জাতীয় যে পদগুলো আছে, দুদকের যে সদস্যরা আছেন, দুদকে তো এবারও দেখলাম সার্চ কমিটির মাধ্যমে করছে। তো এটাকে সাংবিধানিক রূপ দেওয়া গেলে রাষ্ট্রের কিছু পদে নিয়োগের ব্যাপারে, এবং এইটাতে যদি সরকার হস্তক্ষেপ না করে, লিস্ট যাওয়ার পরে একটা নামের এগেনস্টে ধরেন 2-3টা নাম গেল, এটা রাষ্ট্রপতি এটা নিয়োগ করবেন, তাহলে এখানে একটা উল্লেখযোগ্য, আপনি যুক্তরাষ্ট্রে সকল গুরুত্বপূর্ণ নিয়োগ এটা সিনেটে শুনানি হয়। তা আমরা যদি অতদূর যেতে নাও পারি, এটলিস্ট এটা গণতান্ত্রিক পদ যেগুলো আছে, যার নির্বাচন কমিশন, দুদক, অডিটর, কন্ট্রোলার জেনারেল, পাবলিক সার্ভিস কমিশন, এই রাজনীতি সরকার বিরোধী দলের সদস্য থাকতে পারে কোন সার্চ কমিটির ভিতরে, সেটা আলাদা বিষয়, কিন্তু রূপরেখাটা হবে যে রাষ্ট্রপতিকে সুপারিশ করবে। এই রাষ্ট্রপতির এখানে আমরা একটা দেখা দিতে বিশ্বাসী পারি। ভাই, এবং শুরু করতেছেন না কেন? সাংবিধানিক সংকটের রেকর্ডিং চলতেছে তো। আপনার কথা শোনা যাচ্ছে না। সাচি ভাই, কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
শোনা যাচ্ছে। তাইলে আমি চালিয়ে যাই সাথে বোধহয়। তা আমি যেটা বলছিলাম এর জন্য যে রাষ্ট্রপতির ভারসাম্য, এটা আমরা এই জন্য বলি যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ স্বচ্ছ হলে আস্থা বৃদ্ধি পাবে এইসব প্রতিষ্ঠানের উপর, এবং তারাও আরো ভালোভাবে কাজ করতে পারবে। এইসব প্রতিষ্ঠান, এইসব নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষে কাজ করে তাদের বাঁচাতে পারেনি, এবং তাদের এখন জেল খাটতে হচ্ছে। এইসব জায়গায় যদি স্বচ্ছতা আনা হয় তাহলে সবাই কিন্তু রেহাই পাবে। ভবিষ্যতে এই জেল খাটা থেকে আপনি নির্বাচন 2জন সিসি ভিতরে আছে, বিচার বিভাগ দলীয়করণ হয়েছে, একজন সাবেক প্রধান বিচারপতি জেলখানায় আছে। আমরা তো এগুলা দেখতে চাই না। এই জন্য আমার প্রথম অভিমত, ক্ষমতার ভারসাম্যে রাষ্ট্রপতির নেতৃত্বে সার্চ কমিটির মাধ্যমে সাংবিধানিক পদে নিয়োগ নিশ্চিত করা। এখানে দলীয় বা সরকারি দলের প্রভাব আমি মনে করি এটা কমানো উচিত। আরো অনেক জায়গা আছে, আরো অনেক আছে যেখানে রাষ্ট্রপতিকে অ্যাকোমোডেট করা যায়, সেগুলো তারা এবং এটা সংসদের ইয়ের মধ্যে ছিল। ভারতে এবং যুক্তরাষ্ট্রে আপনি দেখেন খুব চমৎকার ভাবে উপরাষ্ট্রপতি কিন্তু সংসদের একটা অংশ। এই দুই দেশেই উপরাষ্ট্রপতি তাদের মানে সেকেন্ড হাউস, যেটা আমেরিকা বলে সিনেট, ভারতের রাজ্যসভার সভাপতি। কাজে উপরাষ্ট্রপতি খুবই ব্যস্ত এবং সম্পৃক্ত। এইভাবে আমাদের যে রাষ্ট্রপতি আছেন, তিনি যে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালক, স্বায়ত্তশাসনাধীন প্রতিষ্ঠান, তার ভিসি নিয়োগ, এই ভিসি নিয়োগের ব্যাপারে তো তার একটা স্বাধীনতা থাকা উচিত। তিনি যেহেতু আচার্য, অনেকগুলারই আচার্য, আমি মনে করি সবগুলাতেই আচার্য রাষ্ট্রপতি হওয়া উচিত। এবং ভিসি সহ ট্রেজারার বা এগুলা নিয়োগ নিয়ে অনেক তত্ত্বাবধায়কের আমলেও কথা হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে, এই আমলেও কিছু কিছু কথা হয়েছে, এগুলো ছেড়ে দিতে হয়। এই জায়গাগুলোতে আপনি মানে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে সাংবিধানিক নিয়োগ, তারপরে আপনার মানে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ, এইগুলাকে পুরাপুরি একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়াটা, এটা মেধা এবং প্রজ্ঞার এটা সবসময় মূল্যায়ন হয় না, এবং এটি নীতিমালা থাকা উচিত। এই জায়গাগুলোতে যদি আমরা রাষ্ট্রপতিকে নিয়ে আসতে পারি, রাষ্ট্রপতিকে এক্সিকিউটিভ নির্বাহী কোনো দায়িত্বে মানানসই হবে না। রাষ্ট্রপতিকে আমরা আনবো অম্বুডসম্যান, যেসব জায়গায় একজন ইয়ে থাকা উচিত, এম্পায়ার থাকা উচিত, যে রাষ্ট্রের বড় বড় নিয়োগগুলাতে, সেগুলো আমরা রাষ্ট্রপতির মাধ্যমে আমরা এই ভারসাম্যটা আনতে পারি। এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার পাশাপাশি মন্ত্রিসভার জবাবদিহিতা আসা উচিত। এখানে ধরেন কে মন্ত্রী কে না, এটা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে, ঠিক আছে, কিন্তু জবাবদিহিতাটা কার? জবাবদিহিতা মন্ত্রিসভার ক্যাবিনেটের হতে হবে, এটা আমাদের এখানে নাই। তো ব্রিটেনে বলে প্রাইম মিনিস্টার ইজ দ্য ফার্স্ট অ্যামাং দি ইকুয়ালস। তো আমাদের প্রধানমন্ত্রী তো সমানদের মধ্যে প্রথম না, উনি তাদের উপরে, তাদের নেতৃত্বের কার্যত প্রধানমন্ত্রী কেন্দ্রিক। এইটা হাসিনার আমলে ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার প্রয়োগটা কিছুটা মোর ডেমোক্রেটিক, বেটার, কিন্তু কনস্টিটিউশনাল কাভারেজটা সেরকম আসে নাই। আমরা আমরা ক্যাবিনেটের যে কালেকটিভ উইজডম এন্ড অ্যাকাউন্টেবিলিটি, এটা গণতন্ত্রকে প্রতিষ্ঠাতিকরণ করতে হলে এগুলো দরকার। আর কত দেরি করবো? আমরা বারবার আন্দোলন করেছি। একবার আমরা 91-তে 3 জোটের রূপরেখা মনে করেছিলাম, বাস্তবায়ন হয় নাই। আমরা এবার মনে করছিলাম সেটাও এখনো কার্যত বাস্তবায়ন হয় নাই। জুলাই সনদে বিএনপি যতদূর রাজি আছে, মোট অফ ডিসেম্বর ততদূর করলেও কিন্তু অগ্রগতি হবে। সরকারের 5 মাসের বেশি চলে গেছে, কাজ শুরু করা উচিত। এবং আমাদের ধরেন যে অসমাপ্ত কাজ, বিচার বিভাগের সচিবালয় আইনটা রহিত হয়ে গেছে, মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, এটা নতুন করে একটা আইন করা উচিত। এটা একটা বিশাল রায় আছে হাইকোর্টের, একটা রায় আছে, সেই রায়ের আলোকে সচিবালয় হয়েছে, 7 জন কর্মকর্তা নিয়োগ হয়েছে, তারপরে সেটা পরিত্যক্ত হয়ে গেছে। মানবাধিকার কমিশন আইন এটা সঠিকভাবে প্রণয়ন করে। এইভাবে কিন্তু ক্ষমতার মধ্যে ভারসাম্য এবং জবাবদিহিতা আসে। এটা অবিলম্বে এইসব আইন করা উচিত। এবং বিচারক নিয়োগের যে আইনটা ছিল, এর ফলাফল কিন্তু আমরা পাচ্ছিলাম। এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির আমলে যে নিয়োগগুলো হয়েছে, বিচারপতিদের কোয়ালিটি কম্পারেটিভলি বেটার, ভালো। তো সেই আইনটা তো আর নাই, কনফার্ম হয় নাই, সেটাও আনা উচিত, যাতে করে আমরা আমাদের মেধাবীদের মধ্য থেকে আমাদের বিচারক নিয়োগ করতে পারি।
এই সব মিলিয়ে কিন্তু আমরা বিএনপির দিকে তাকিয়ে আছি যে আইনগুলো মেয়াদ এক্সপায়ার করলো সেগুলোকে নতুন আকারে আনা, এবং যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সাংবিধানিক সংশোধনী তারা বলছে তার তার প্যাকেজটা তো আমাদের কাছে একটা রূপরেখা দিতে পারে যে আমরা এইভাবে করবো, কতটা আনবে কতটা আনবে না। এখন বিএনপি ক্ষমতায়, তাদের 2/3 মেজরিটি, জামাতকে বাদ দিয়েও তো তারা সংবিধান সংশোধন করতে পারে। জামাত সংস্কার চাও, কিন্তু ক্ষমতায় তো বিএনপি মেজরিটি, তার 2/3 মেজরিটি, তার যদি কমিটমেন্ট থাকে আমি সংবিধান সংশোধন করবো, বিএনপি সাথী ভাই কিছুই বোঝা যাচ্ছে না, মন clear না। সাচিক কথাটা বোঝা যাচ্ছে না, সাচিক কথাটা একদম পরিষ্কার হচ্ছে না। আসছে না, আপনার ডিভাইস ঠিক না মনে হয়, কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। অনেক রাত হয়ে গেছে, আমি আমার কথা আমার মতো শেষ করি। আমি আমি আশা করি আমি আশা করি বিএনপি জুলাই সংসদে স্বাক্ষর করেছে, তার কিছু নতুন ডিসেন্ট আছে, সে অনুযায়ী বিএনপি একটা অঙ্গীকার আছে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় স্থাপন, মানবাধিকার কমিশন আইনটি আরো উন্নত করা। তো এইগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা আপনারা বিরোধী দলের কথা শুনেন, যতদূর পারেন অ্যাকোমোডেট করেন, তা আপনারা নিজেরা যতটুক জুলাই সনদের নিতে চান, যেখানে যেখানে আপত্তি দেন নাই, নতুন ডিসেন্ট দেন নাই, আপনি বাস্তবায়ন করেন এবং সময় ক্ষেপণ করবেন না। আপনি ফ্যামিলি কার্ড দ্রুত দিয়ে দিলেন, আমরা ধন্যবাদ জানাই। আপনারা খাল কাটা শুরু করছেন, ভালো কথা, কৃষক কার্ড ভালো কথা, অনেক কিছুই আপনারা ভালো করছেন, কিন্তু আমাদের জুলাইয়ের প্রকৃতপক্ষে বিপ্লব যদি আমরা বলি যে ফ্যামিলি কার্ডের জন্য হয়েছে, কৃষক কার্ডের জন্য হয়েছে, কিংবা খাল কাটার, এটা তো ঠিক না। এটা হচ্ছে আপনার আনুষঙ্গিক। আমার মূল দাবিটা ছিল, জুলাই বিপ্লবের মূল চেতনাটা ছিল একটা নতুন সাংবিধানিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য হবে, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে, যেখানে মানবাধিকার বিষয়ে মানবাধিকার কমিশন তাদের উল্লেখযোগ্য ক্ষমতায়ন করা হবে, আপনার নির্বাচনী আইন, নির্বাচন কমিশনের ক্ষমতা আসবে, সেগুলার অগ্রগতি না হওয়া উল্লেখযোগ্য কিছু না। বিএনপিকে বুঝতে হবে যে এখন এই দলটা খুবই জনপ্রিয় দল, সন্দেহ নাই, কিন্তু এই দলকে যারা সুশীল সমাজের দ্বারা সমর্থন করেন, আমরা যারা সমর্থন করি, আমরা কিন্তু কিছুটা মনক্ষুণ্ণ, কারণ আমরা আমরা চাই না বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করি, এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করি, কিন্তু তার যে এজেন্ডা 31 দফা, তার যে কমিটমেন্ট জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে, সেটা কেন সে বাস্তবায়ন করবে না? এবং এই যে আইনগুলো ফেরত গেল, কনফার্ম করলেন না, আপনি নতুন আইন নিয়ে আসবেন না। আপনি যেসব মন্ত্রীর জন্য দায়িত্বে আছেন, তারা যদি ঠিকভাবে কাজ করে এটা না নেন, দে আর নট হেল্পিং দেয়ার প্রাইম মিনিস্টার, তারা প্রধানমন্ত্রীকে সাহায্য করছেন না, এতে কথাবার্তা হচ্ছে। আমরা বলছি যে আমরা কোনো কারণই দেখি না যে আমাদের দেশে এত বড় একটা বিপ্লবের পর যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, সেখানে তো একটা, আপনি এত বড় একটা ধাক্কা জাকুনির পরে যদি পুরো জিনিসটাকে আবার আগের জায়গায় স্ট্যাটাস কো করে দেন, স্থিতাবস্থা করে দেন, চলবে না। এটা মানবে না কেউ, এটা মানবে না, এটা মানার বিষয় না, পরিবর্তন হতেই হবে। আমরা যে শেখ হাসিনার দিকে তাকাইয়া প্রধানমন্ত্রীর যে মডেলটা পাইছি, কর্তৃত্ব পরায়ণ, দুর্দণ্ড প্রতাপ, অসহিষ্ণু, আক্রমণাত্মক, কণ্ঠরোধকারী, এটা যদি আস্তে আস্তে দেখা যায় যে একটা প্রবল ক্ষমতা যেটা প্রধানমন্ত্রীর চেয়ারে আছে, এটা যদি এই জায়গায় থেকে যায়, এটা আপনি ব্যবহার করেন বা না করেন, এটা তো একটা ঝুঁকিপূর্ণ বিষয়। কেন এই জায়গায় আপনি হাত দিবেন না? এবং আপনি দেখেন যে যেখানেই যত দেশে সরকারের হাত ছুটো রাখা হয়েছে, সেখানে কিন্তু সরকারগুলা
টেকসই। মাহাতুর মোহাম্মদ দীর্ঘদিন ছিলেন আপনার আমাদের চোখের সামনে, সেখানে টেকসই হয়েছে। হাসিনা ছিলেন অনেকদিন, কিন্তু অনেক বিড়ম্বনা পোহাইতে জনক কথা শুনতে হয়েছে, এবং শেষটা খুবই খারাপ হয়েছে। এই জন্য আমি বর্তমান ক্ষমতাসীন দলকে আমার প্রত্যাশা, ধন্যবাদ আমি দিব তাদের। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে তারা প্রস্থানের একটা পথ বের করেছেন। মুজাফফর জিয়াউর রহমান হত্যার অন্যতম নায়ক, কারিগর, কুশলী ধরা পড়ছে। আপনি অন্যান্য বিভিন্ন ইলিয়াস আলীর গুমের সাথে ধরা পড়ছে 36 জন সম্ভবত প্রশাসন ক্যাডারের লোক, যারা প্রশাসনের নির্বাচনে 24 সনে 24 সনে যুক্ত ছিল, তাদের এগুলো খুবই ভালো পদক্ষেপ। অত্যন্ত ঠান্ডা মাথায় এর আগে জেনারেল মাসুদ সহ বেশ কিছু জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে, এগুলো আমি প্রশংসা করি। এইটা যে এই যে প্রথম রাতেই বিয়ের বিড়াল মারা, আমি মনে করি এটা খুব ভালো করছে। আপনাকে, প্রধানমন্ত্রীকে সিনিয়র নেতাদের সাথে বসে দেশের এবং দলের মঙ্গলের কথা ভেবে সাংবিধানিক প্যাকেজ একটা তৈরি করে সেটা বাস্তবায়ন, যেটা আছে জুলাই সনদ, সেটা আপনার করেন। আপনি যেটা মানেন না সেটা নোট বাদ দেন, সেটা বাকিটা করেন। অন্যরা এসে ওদের মতো করবেন। আপনার সময় আপনার অঙ্গীকার আপনি বাস্তবায়ন করবেন। এবং সাথে আমি যোগ করব, রাজপথে মিছিল করা, মিটিং করা, সমাবেশ করা কেউ যেন বাধা না পায়, হোক এনসিপি হোক জামাত, তাদেরকে সুযোগ দিতে হবে। তাদের উপর আপনার ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, যুব সংগঠন চড়াও হবে, এটা আমরা মোটেও ভালো চোখে দেখি না। হতেই পারে দুইটা রাজনৈতিক প্রতিপক্ষ দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে পারে, অনিবার্য কারণ। সেখানে পুলিশ যেন কোনো পক্ষে গিয়ে না দাঁড়ায়। এই দৃশ্যটা আমরা দেখতেই চাই না। এই পুলিশ আমার মানে কয়েক শত ছেলের জীবন কেড়ে নিচ্ছে, মেয়ের, বাচ্চার, শিশু জীবন কেড়ে নিয়েছে। আমরা পুলিশকে আবার সেই ভূমিকা নিয়ে আসবো। তাই সরকারের কাছে আমার একটা বার্তা থাকবে, তাদের কাছে পৌঁছবে কিনা জানি না, যে আপনার গণতন্ত্রে আপনি যদি সহিষ্ণুতা হচ্ছে, টলারেন্স ইজ দ্য অক্সিজেন অফ ডেমোক্রেসি। যে দল বা যেসব দলে এই অক্সিজেনটা নাই, সেখানে কিন্তু শ্বাসকষ্ট হবে দলের ভিতরে। এটা যে একটা বাহ্যিক সমস্যা, দলের ভিতরের সমস্যা হবে। এই জন্য টলারেন্সকে আপনার অক্সিজেন হিসেবে নিতে হবে। এটা আপনার দম বাড়িয়ে দিবে, শক্তি বাড়িয়ে দিবে। আজকে বিএনপির যে জনপ্রিয়তা আছে, যেভাবে তারা ক্ষমতায় আসছে, কিন্তু কাউকে মারপিটের লিগেসি নিয়ে আসে না। কোন দলকে পুলিশের মাধ্যমে সাইজ করার লিগেসি নিয়ে আসে না। তারা আসছে শহীদ জিয়ার দেশপ্রেম, দেশের প্রতি অঙ্গীকার, সার প্রতিষ্ঠা, বিনিয়োগ বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক, রিমিটেন্স, ওয়েজ আর্নারের আয়, এই কার্যক্রম, রপ্তানিমুখী কার্যক্রম বাড়ানো। বেগম জিয়া উনি মানে নারী বৃত্তি, মহিলাদের শিক্ষা, বালিকা তরুণীদের শিক্ষার জন্য, নারী শিক্ষার তার যা পৃথিবীতে মডেল হিসেবে গৃহীত হয়ে গেছে। এবং তার ছাগল চাষ প্রকল্প নিয়ে হাসাহাসি হয়েছে, কিন্তু এটা বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই যে পথ ধরে তারেক যে আসছেন, তাকেও মানুষের চাহিদার কথা বুঝতে হবে, মানুষের পালসটা বুঝতে হবে। পালসটা বুঝলে বিএনপি, আমি মনে করি, এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এবং তাদের হাত ধরে সংবিধান যুগোপযোগী হওয়ার সুযোগটা বেশি, তাদের হাত ধরে সবচেয়ে সুযোগটা বেশি। এবং আমরা যদি আমাদের জনগণ আমাদের উপর যে দায়িত্ব দিচ্ছে, যে কাজগুলা করার, যে জন্য আস্থা রাখছে, সেটা যদি আমরা করতে পারি, জনগণ সহযোগিতা করবে। আর বিএনপি, জামাত, এনসিপি, তিনটা দলের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। এনসিপি ছেলেদের প্রতি আমি বলবো, তাদের একটু জবানে লাগাম দিতে হবে। তাদের কিছু কিছু নেতা বেপরুয়া, মানে অনেক মানে ভাষার শালীনতার যে সীমাটা অতিক্রান্ত হয়ে যায়। ও তাদের বয়সে যারা অনেক সিনিয়র, সেই সব নেতাদের সম্পর্কে কটু কথা বলতে তারা একটু সময়ও নেন না। এটা কিন্তু বুঝতে হবে যে দেশের একটা বিশেষ অবস্থা তাদেরকে একটা রাজনীতির শীর্ষ পর্যায়ে নিয়ে আসছে, লাইমলাইটে নিয়ে আসছে। তার মানে তারা ডেকোরাম মানবেন না,
কোনো সিস্টেম মানবে না, ঠিক এটা এনসিপির জন্য খুবই দরকার। এই যে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, নিজেদের কথা নিয়ন্ত্রণ করা, এটা দরকার। জামাতকেও আমি বলবো যে প্রতিদিন সরকারকে যদি সংশোধন না করে রাজপথে গিয়ে ফেলে দেবে, কথাটা বলা, এটা কিন্তু বলার প্রয়োজন নাই। এই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আপনি 5 বছর সমালোচনা করেন। এই সরকার যতক্ষণ না ফ্যাসিস্ট হচ্ছে, এই সরকার যতক্ষণ না কর্তৃত্ববাদী হচ্ছে, আপনি বারবার এই হুমকিটা দিবেন কেন? এটা তো গণতন্ত্রের একটা অরুচিকর অবস্থার সৃষ্টি হবে। আপনি সংসদের ভিতরে যাই বলেন, বাইরে এসে জনসভায় আপনারা প্রতিদিনই বলতেছেন আমরা ফেলে দিব, কেউ বলতেছে 15 মাসে ফেলে দিব, কেউ বলছে 24 দিন। এইটাও আপনারা বাদ দেন। জামাতকে গঠনমূলক রাজনীতিতে আসতে হবে, সরকারের প্রত্যেকটি খারাপ কাজের সমালোচনা করতে হবে এবং বিকল্প হিসেবে নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। এই যে জ্বালাপুরাও আন্দোলন এই দেশে আওয়ামী লীগের চেয়ে বেশি কেউ করে নাই, আন্দোলনই তাদের শেষ করে দিচ্ছে। তারা বলছিলেন আন্দোলন কয় প্রকার কি কি, আমাদের কাছ থেকে শিখতে হবে। আমাদের যারা কেউ জানে না, আমাদের চেয়ে বেশি কেউ জানে না, তারা পালাবার পথ নাই। অধিকাংশ লোক ধরা পড়ে গেছেন, তাদের অপমানজনক ভাবে দেশ ছেড়ে যাইতে হয়েছে। সেজন্য এই বিষয়ে জামাত বক্তব্য, বিএনপির কথা তো আমি অনেকটাই বললাম। আপনাদেরকে আমরা ক্ষমতায় দিছি, আমাদের জনগণ দিছে যে ম্যান্ডেট, এইটা আপনারা কার্যকর করুন। আমি অনেকক্ষণ বলছি, ভাই কি লাইনে আছেন? সাচির কথা শোনা যাচ্ছে না, ভাই লাইনে আছেন? জি ভাই, আপনার শব্দ ক্লিয়ার হচ্ছে না। আপনি কথা বলুন। জি জি বলেন, প্রশ্ন করেন আপনি। হ্যালো, আপনি নেক্সট সার্চে বললেন যে প্রেসিডেন্টের কিছু সাংবিধানিক দেওয়া উচিত রাষ্ট্রপতিকে, আপনার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, নির্বাচন কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা, দুর্নীতি দমন কমিশন, আপনার তারপরে অডিটর জেনারেল, সুপ্রিম প্রধান বিচারপতি, ক্ষমতার ভারসাম্যে রাষ্ট্রপতিকে একটা সেট করা উচিত। এবং পাশাপাশি আপনার বিশেষ করে বিরোধী দলের সাথে, বিরোধী দল এবং সরকারি দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ও থাকার দরকার দেশ পরিচালনার জন্য। আসলে এই দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই, সমস্যা হচ্ছে এখানে। নির্বাচন কমিশন ও স্বাধীন। জি জি আপনাকে বলি, এই দেশে আইন আছে, আইনের প্রয়োগ নেই, সুশাসন নেই। আর একটি কারণ, আপনি যে বড় ভাই বললেন বিচার বিভাগ স্বাধীন বলছে, আওয়ামী লীগও বলছে, তারপর বিএনপি বলছে স্বাধীন, দুর্নীতি কমিশন স্বাধীন, পিএসসি স্বাধীন, সবকিছু স্বাধীন। কিন্তু এর স্বাধীনতা আমরা কি দেখছি? আসলে কি স্বাধীন? স্বাধীনতা, আমরা সবকিছু স্বাধীন হওয়ার আগে রাজনৈতিক দলের রাজনীতি উন্নতি করতে হবে, নৈতিক চরিত্র উন্নতি করতে হবে। তা না হলে এই দেশে গত 55 বছর আমরা কি দেখতে পেয়েছি? গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র শক্তিশালী না হলে এই দেশে কোনো কিছুই সম্ভব না, কোনো কিছুই সম্ভব না। আপনার স্বাধীন তো দুর্নীতি কমিশন স্বাধীন, সেখানে দুর্নীতি দুদক কি সঠিকভাবে কাজ করছে? কাজ করতে পারছেন না। বিচার বিভাগ স্বাধীন বলছে, বিচার বিভাগ ইউনিসের সময় সব জামাতের লোক নিয়োগ দিচ্ছে বিচার বিভাগে, যত অ্যাটর্নি জেনারেল, সহকারী জেনারেল, অ্যাটর্নি, এগুলো সব জামাতের লোক নিয়োগ দিচ্ছে। আবার বিএনপি আসছে, বিএনপি নিয়োগ দিচ্ছে। তাহলে স্বাধীন কোথায়? এটা স্বাধীন করতে হলে নৈতিক চরিত্রের উন্নতি করতে হবে, রাজনীতির উন্নতি করতে হবে, রাজনৈতিক দলের উন্নতি করতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা মনে করি বাংলাদেশে একটি জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টি হয়নি। আজকাল যদি গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টি হতো, 111 আসতো না, 2400 হতো না। এই দেশে
যদি দুইটি দল বড়, সে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি, এরা যদি সঠিকভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, এরাই বারবার ক্ষমতা থাকবে। একবার বিএনপি আসবে, একবার আওয়ামী লীগ আসবে, একবার আওয়ামী লীগ আসবে, আর একবার বিএনপি আসবে। কারণ বাংলাদেশের 10% লোক রাজনীতি করে না। এরা 5 বছর পর পর ভোট এরা চেঞ্জ করে, কিন্তু দলীয় যারা, এরা তো পরিবর্তন হয় না। যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগকে ভোট দেবে, যারা বিএনপি করে বিএনপি কে ভোট দেবে, যারা জামাত করে জামাতকে ভোট দেবে। কিন্তু 10% লোক যারা রাজনীতি করে না, সাধারণ মানুষ, কৃষক শ্রমিক মেহনতি মানুষ, এরা দেখে এই 5 বছরে এই সরকার কি করলো, তার বিপরীত পক্ষে ভোট দেয়। তাহলে সুতরাং আমরা, আমার ক্ষুদ্র জ্ঞানে, যদি এই দেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, রাজনৈতিক দলের নেতৃত্ব